মির্জা মুগ্ধ পর্ব 15। জানাতুল ফিরদৌস মিথিলা। ওকে ছাড়ো। ও আমার। থামলো মুগ্ধের হাত। চোখ দুটো এক পলক আগুন নিয়ে তাকালো মেয়েটার পানে। ভাব এমন, এই বুঝি চোখের আগুনে ঝলসে দিবে মাহিকে। ব্লেডের ন্যায় তীক্ষ্ণ চোয়ালটা কেমন কাঁপছে রীতিমতো। মাহি আগ বাড়িয়ে হাত ধরতেই বুঝি গায়ে আগুন ধরে গেল মুগ্ধের। যুবক কেমন সিংহের ন্যায় তক্ষুনি সিটের বুকের ওপরে থাকা পা সরিয়ে ঝাঁপিয়ে পড়ল মাহির ওপর। এক হাতে শক্ত করে চেপে ধরল মাহির গলদেশ, আর এক হাতে একের পর এক চড়াঘাত বসাতে লাগলো মেয়েটার নরম নাক মুখ বরাবর। বিকট কণ্ঠে গর্জে তুলে বলতে লাগলো, ও তোর মানে? এই জানোয়ারের বাচ্চা, ও তোর মানে? কিউ স্লাট! এক পুরুষে হয় না তোর কুত্তার বাচ্চা? তোর এইটুকু শরীরে এত ঝাঁস! আমার অবর্তমানে আমারই বাড়িতে কেয়ারটেকারের সাথে স্লাটগিরিতে নেমে গেলি? কিউ ব্লাডি পিস! এহেন অতর্কিত ঘটনার জোরে দুর্বল মাহি গলা ফাটিয়ে আর্তনাদ করতে লাগলো কেমন। পুরো ঘরময় গুচ্ছে মেয়েটার কান্না। মুগ্ধ থামছে না। তীব্র রাগে হৃদয়ের জ্ঞানশূন্য নর মানব মাহির গালে চেপে রেখেছে তো রেখেছে। শক্ত হাত জোড়া দেখে না, একটু ছাড়ছেও না। দেখো এদিকে মাহির জান বেরিয়ে যাবার উপক্রম। মেয়েটা বিছানায় পড়ে থেকে ছটফটিয়ে যাচ্ছে। তার অমন ছটফানোতে বিন্দুমাত্র তোয়াক্কা করেনি নির্দয় মানব, উল্টো বাড়িয়েছে হাতের জোর। মাহির চোখ বেরিয়ে আসছে কঠোর ছেলে, দম ফুরিয়ে যাবে এক্ষুনি। মুগ্ধের কি হলো কে জানে। ছেলেটা কটমট করতে করতে তৎক্ষণাৎ মাহির কণ্ঠা ছাড়ল। এদিকে মুগ্ধের এমন দানবীয় হাতের থাবা খেয়ে ছাড়া পেতেই পাগলপ্রায় মাহি অস্থির হয়ে হাঁপাতে লাগলো কেমন। কিন্তু এই হাঁপানোর স্থায়ী রইল না বেশিক্ষণ। এর মধ্যে মুগ্ধের শক্তপোক্ত হাতের থাবা ফের আক্রোশে চালালো মাহির মাথার তালু বরাবর। এক হাতে খামচে ধরল তালুর চুলগুলো। ব্যথায় কুকিয়ে উঠল মাহি। চোখ মুখ কুচকে হাত দুটো দিয়ে চুলগুলো ছাড়াতে চাইলেও আবারও থাপ্পড় বসলো তার গালে। আজকের এক একটা থাপ্পড় না যেন ব্যত্রাঘাত। যতবার গালে পড়ছে ঠিক ততবারই আঙুলের ছাপ বসাচ্ছে। ঠোঁটের অবস্থা তো নাই বললেই চলে। এদিকে এক একটা থাপ্পড়ের তীব্রতায় ঠোঁটের সঙ্গে দাঁত লেগে গিয়ে কেটেছে কয়েকবার। লহুতে ভরে গিয়েছে মেয়েটার মুখমণ্ডল। এদিকে মুগ্ধ তখন এক হাতে মাহির চুল চেপে রেখে মেয়েটাকে এক ঝটকায় বিছানা থেকে ছুঁড়ে ফেলে মেঝেতে। সঙ্গে সঙ্গে খাট ঘট করে একটা শব্দ পৌঁছালো মাহির কানে। সেই সাথে অনুভূত হলো কোমরের তীব্র যন্ত্রণা। না, এবার বোধহয় বেচারির কোমরটা একেবারেই শেষ। পরবর্তীতে আর সোজা হয়ে দাঁড়াতে পারবে কিনা কে জানে। মাহি কাঁদছে। মাতাল মেয়েটা কে আর অত কিছু বুঝছে? সে কেবল বুঝছে কেউ তাকে খুব মারছে। মাহি হেঁচকি তুলতে তুলতে চোখ তুলল উপরে। সম্মুখে দাঁড়িয়ে আছে এক বিশাল দেহী পুরুষ। মোমবাতির নেবু নেবু আলোতে আড়াল করে দাঁড়িয়ে থাকায় যুবকের মুখমণ্ডল স্পষ্ট নয় মাহির নিকট। মেয়েটা কেবল দুর্বল নয়নে তাকিয়ে রইল। এদিকে যুবক একবার কি করছে কে জানে। বিছানার অচেতন হয়ে পড়ে থাকা সিটের গা থেকে একটানে খুলে ফেলল পরনের শার্টটা। অতবড় উদ্ভ্রান্তের ন্যায় সিটের ক্ষত বুকটায় সেথায় আগে থেকে ব্যান্ডেজ করে রাখা সেখানটায় বসিয়ে এক ঝটকায় ছিঁড়ে ফেলল ব্যান্ডেজটা। মুহূর্তেই উন্মুক্ত হলো সিটের রক্তাক্ত ক্ষত বুক। ক্ষত জায়গা থেকে গড়িয়ে পড়ছে অবাধ লৌহ। মাহি ছলছল চোখে তাকিয়ে রইল এক মুহূর্ত। তার কণ্ঠ রোধ হয়েছে এ পর্যায়ে। বহু চেষ্টা করেও যখন দেখল তার কণ্ঠ ফুঁড়ে একটা কথাও বেরোচ্ছে না, ঠিক তখনই মেয়েটা তেমন উপায়ন্ত না পেয়ে ফের উঠে এলো মুগ্ধের কাছে। এবারেও মুগ্ধের হাত ধরতে চাইলে তক্ষুনি পাশ ফিরে মাহির কণ্ঠ চেপে ধরে মুগ্ধ। মাহি থমকায়। গলার ব্যথায় কোংড়াতেই শুনল মাহির হিংস্র কণ্ঠ, ও তোর তাই তো? এই ব্লাডি অ্যাসহোল তোর? তোর সারা গায়ে ওর স্পর্শ লেপ্টে আছে তাই না? ওকে দেন, আইল টেক কেয়ার অফ হিম। বুঝলো না মাহি। হতবাক চোখে তাকিয়ে থাকতে এই মুগ্ধতাকে ফের ছুঁড়ে ফেলল মেঝেতে। অতপর এক মুহূর্ত ঘাড় বাঁকিয়ে এদিকে ওদিকে খুঁজেখুঁজি চালিয়ে পরক্ষণেই হাঁটা ধরল আনমারির দিকে।
কাঠের কাঠের তৈরি ভারী কারুকার্যে শোভিত আলমারির কাছে এগিয়ে এসে একটানে আলমারির দুয়ার খুলল মুগ্ধ। শক্ত মুখে চারপাশ হাতড়ে অবশেষে পেয়ে গেল কাঙ্ক্ষিত বস্তু। মুগ্ধ এক পলক তাকিয়ে রইল বস্তুটির দিকে। অতঃপর কোনো রূপ কালবিলম্ব না করে তক্ষুনি বস্তুটা হাতে নিয়ে এগিয়ে এলো সিটের দিকে। মেঝেতে পড়ে থাকা মাহির ফোপানো বাদ দিয়ে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। লোকটার হাতে কিছু একটা চকচক করছে, কিন্তু সেটা কি? মাহি চোখ শুরু করলো এ পর্যায়ে। তার তাকিয়ে থাকার মাঝেই ঘটল ভয়ানক কিছু। নির্দয় মানব তার হাতে থাকা লম্বা সরু দড়ির ন্যায় বস্তুটা দিয়ে হঠাৎ সিটের ক্ষত বুকটায় প্রবল বেগে আঘাত বসায়। অতঃপর 1 সেকেন্ডের খানিক বাদে যেই না দড়িতে ছিটকে আনতে লাগলো সিটের গা থেকে, অমনি দেখা গেল বেচারা সিটের গায়ে লাল তরলের প্রবল বন্যা। মাহি হতভম্ব। তার আর বুঝতে বাকি নেই লোকটার হাতে খাঁজ কাটা চাবুক রয়েছে। সেই চাবুকের তীব্র ঘর্ষণে ক্ষতবিক্ষত হচ্ছে বেচারা সিট। মাহি আর সইতে পারল না। তক্ষুনি দুহাতে খামচে ধরল নিজের মুখ। ভয়ে আতঙ্কে জড়সড় হয়ে চেঁচিয়ে যাচ্ছে অনবরত। এদিকে মুখ থামছে না। সিটের বুকটা ক্ষত বিক্ষত করা শেষ হলে ফের উদ্যত হলো বেচারা মাহির পিঠের ওপর অমানবিক অত্যাচার চালাতে। হাতের বদলে পা দিয়ে ঠেলে সিটকে উল্টে দিল বিছানায়। একের পর এক ব্যথাঘাত ছিন্ন ভিন্ন হচ্ছে সিটের শরীরটা। ইতিমধ্যে পুরো বিছানা রাঙিয়ে দিয়েছে সিটের লুহুর দাগে। অথচ তবুও থামছে না মুগ্ধ। আর মুখায়বে কঠিন ভাবস্রোতে এখনও কমেনি বিন্দুমাত্র। প্রায় 20 মিনিট এক অমানবিক বেত্রাঘাত শেষে থামল মুগ্ধ। দাঁত কিরমির করতে করতে ডান পাশে পেঁচাতে লাগলো চাবুকটা। ওদিকে মাহি হু হু করে কাঁদছে। সেই কান্নার শব্দ কানে যেতেই রাগের ঠোঁট কামড়ে ধরল মুগ্ধ। নাক ফুলিয়ে বড় বড় শ্বাস ফেলে তক্ষুনি খানিকটা এগিয়ে এসে এক হাতে চেপে ধরল সিটের মাথার তালুর চুল। অতঃপর ছেলেটা চুল ধরে টানতে টানতে তাকে নামালো বিছানা থেকে। অচেতন সিট গায়ে কে আর জোর আছে? নিস্তেজ শরীরটা বিছানা থেকে গড়িয়ে নামতেই উল্টে পড়ল মেঝেতে। তক্ষুনি নাক মুখ খুবলে গেল বোধ হয়। এতে অবশ্য তোয়াক্কা করেনি নির্দয় মানব। ফের সিটের চুলগুলো টানতে টানতে তাকে নিয়ে চলল দরজার কাছে। মার্বেলের স্বচ্ছ তকতকে মেঝেতে গড়াচ্ছে সিটের দেহ, দাগ ফেলছে তাজা রক্তের। কয়েক কদম এগোতেই সামনে পড়ল মাহি। মেয়েটা মেঝেতে বসে হু হু করছে। মুগ্ধের তেজ বাড়ল এতে। তৎক্ষণাৎ পা দিয়ে মাহিকে সজোরে পাশে ঠেলে দিতেই মেয়েটা কেমন হকচকিয়ে সরে গেল। মার্বেলের মেঝে হওয়ায় গড়াতে গিয়ে খুব একটা সমস্যা হয়নি তার, নইলে যে কি হতো। এদিকে মুগ্ধ ততক্ষণে চলে গিয়েছে দরজার কাছে। হালকা ভিড়িয়ে রাখা দরজাটা একটানে খুলে দিয়ে সিটকে কেমন ছুঁড়ে ফেললো বাহিরে। এতক্ষণ যাবৎ দরজার কাছে ঠায় দাঁড়িয়ে আছে অ্যাডুইন। এরই মধ্যে পায়ের সামনে অমন হুট করে কাউকে গড়াতে দেখে অবাক হলো যেন। রক্তাক্ত ক্ষত বিক্ষত দেহের মালিককে তা চেনার জন্য একটুখানি মগজ খাড়াতেই শুনল মুগ্ধের ভারী অথচ গম্ভীর কণ্ঠ। ওকে লবণ পানিতে চুবিয়ে রাখো, আমি আসছি। আর খেয়াল রাখবি ভুলেও যেন ওর নিঃশ্বাস বন্ধ না হয়। ও কার শিকারে হাত দিয়েছে সেটা আগে বুঝিয়ে নিই, তারপর না হয় সাইকিকে খাওয়াবো। যা। ভয়ের তো অ্যাডুইন বার কয়েক শুকনো ঢোক গিলে মাথা নাড়ল ওপর নিচ। মুগ্ধ তখন আলগোছে এক কদম পিছিয়ে গেল। অতপর এক ঝটকায় অ্যাডুইনের মুখের ওপর দৌড় লাগিয়ে চলে গেল ভেতরে। এদিকে অ্যাডুইন কেমন ব্যথাতুর হাসলো সিটকে দেখে। রয়ে শুয়ে একটু এক হাঁটু গেড়ে মেঝেতে বসে বিড়বিড় করলো, এত বড় দুঃসাহস দেখানোর দুঃসাহস তো আমারও নেই সিট। সেখানে তোমার এলো কোথা থেকে? ধীর কদমে এগোচ্ছে মুগ্ধ। চোখে মুখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাহির পানে। বুকটা কেমন যেন করছে তার, ঠিক কেমন যেন। না করছে ব্যথা, না দিচ্ছে স্বস্তি। স্রেফ এক অদ্ভুত অস্থিরতায় ছেয়ে আছে হৃদয়। মাথাটা কেমন হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিয়েছে মনে হচ্ছে। হাত দুটো নিঃফিস করছে কাউকে খুন করতে। মুগ্ধ নীরবে এসে দাঁড়ালো মাহির একদম পেছনে। হালকা একটু ঝুঁকে তক্ষুনি মেয়ের চুলগুলো পেছন থেকে চেপে ধরতেই গুঁইয়ে ওঠে মাহি।
মুগ্ধ তখন মুখ নামিয়েছে মাহির কান বরাবর, কণ্ঠে এক অদ্ভুত কঠিন ভাব ঢেলে হিসিয়ে শুধালো, কি কি করেছিস তোরা? ডিড ইউ গাইস হ্যাড এভরিথিং? জাস্ট টেল মি চাশমিশ, ডিড ইউ গাইস হেড এভরিথিং? অবধ মাহি বুঝিনি এহেন কঠিন কথার মানে। ঠোঁট কামড়ে ধরে কেবল ফুপিয়ে গেল কিয়ৎক্ষণ। এদিকে তার এমন মনতাকে হ্যাব ধরে নিল মুগ্ধ। মুহূর্তেই ছেলেটার চোখ মুখ ফের লেপটে গেল আগুন। চোয়াল ফুটল কটমটিয়ে। রাগে হিতাহিত জ্ঞান শূন্য মানব এক হাতে মাহির চুলগুলো মুঠোয় চেপে ধরে রেখে দাঁড় করালো মেয়েটাকে। মাহি টলছে ব্যথায়, মুখের হকচকানো হ্যাঁচড়ানোতে মুগ্ধের হ্যাঁচড়ানোর সঙ্গে তাল মেলাতে পারছে না, তবুও এগোচ্ছে কোনো রকম। কিয়ৎক্ষণ বাদেই মুগ্ধ মেয়েটাকে টানতে টানতে নিয়ে এলো দেয়ালের কাছে। অতপর আর এক মুহূর্ত দেরি না করে দেয়ালের সঙ্গে মেয়েটার মাথাটা একের পর এক বাড়ি দিতে লাগলো কেমন। মাহির কষ্ট হচ্ছে এবার, মাথার যন্ত্রণা বাড়ছে তীব্রভাবে, কপালের চামড়া ফেটে গেছে ইতোমধ্যে। দিকে মুগ্ধের হাত চললেও তার কণ্ঠ হঠাৎ করেই শোনা গেল এক ভারী মোটা অভিযোগ, দোষ আমারই। আমি ভুলে গিয়েছিলাম, সাপের ওরসে কখনো মানুষ জন্মায় না। যার বাপ একটা চরিত্রহীন লম্পট, তার মেয়ে হিসেবে তুই নিজেই বা কতটা ভালো হবি? শত হলেও তোর শরীরের প্রতিটা শিরায় শিরায় ওই জানোয়ারের রক্ত বইছে, এমনটা তো হওয়ারই কথা। এহেন অভিযোগ কেন করছে মুগ্ধ? সে কি আদৌ জানে না সে কি বলছে, নাকি খামোখার আগের বসে বলে যাচ্ছে কথাগুলো? মুগ্ধের অস্থিরতায় স্পষ্ট বলছে সে নিজের মধ্যে নেই। তার পুরো বদন কাঁপছে রাগে, চোখের সামনে বারবার চলছে একই দৃশ্য। মাহি আর সিড একই বিছানায় একই সাথে। কথাগুলো ভাবতে ভাবতেই হঠাৎ করে পুরো শরীর ঝাঁকিয়ে উঠল মুগ্ধের। ছেলেটা কেমন সঙ্গে সঙ্গে ছেড়ে দিল মাহিকে। দুর্বল মাহি আর দাঁড়িয়ে থাকার ক্ষমতায় নেই। তৎক্ষণাৎ পা দুটো গুটিয়ে গেল আপনা আপনি। নিভু নিভু চোখে গা বাঁকিয়ে পড়ে রইল মেঝেতে। এদিকে মুগ্ধের অস্থিরতা বাড়ছে ক্রমশ। মাথাটা হুট করে ঝিমঝিম করছে তার। মুগ্ধ শক্ত হাতে থাপ্পড় বসাচ্ছে নিজ মাথায়। না, তবুও মাথাটা ঠান্ডা হচ্ছে না তার। বারবার মনে করিয়ে দিচ্ছে কথাগুলো। অবচেতন মনে উত্থাপিত হচ্ছে বহু কথা। সিড আর মাহি কি তবে সত্যি সত্যি একে অপরের মাঝে গভীরভাবে ডুব দিয়েছে? মাহির পুরো অঙ্গ ছুঁয়েছে সিড, মাহি ধরেছে সিডকে। মুগ্ধতা নিয়ে তাকিয়েছে সিটের দিকে। মুগ্ধের মস্তিষ্ক বিগড়ে যাচ্ছে। এক মনে অত কিছু ভাবলেও পরক্ষণে আর বিচক্ষণ মস্তিষ্ক তাকে শাসিয়ে বলছে, যা ইচ্ছে করুকই মেয়ে, তার জন্য তোর এত অস্থিরতা কেন? ও তো কেবল তোর শত্রুর মেয়ে। তার শত্রুর মেয়ে তো শত্রুই হয়। নিজের মস্তিষ্কে এহেন বিচক্ষণ যুক্তি এই প্রথম খণ্ডল মুগ্ধ। যখনই তার অন্তরে লুকিয়ে থাকার রুহটা বলে উঠল, হোক শত্রু, তবুও কেবল তোর। তোর মানে তোর। আর তোর ভোগে অন্য কেউ কেন হাত দিবে? কেন? প্রথমবার, হ্যাঁ, আজ ঠিক প্রথমবারের মতো নিজের অন্তরের ডাক শুনল মুগ্ধ। তক্ষুনি দিন দুনিয়ার সকল চিন্তাভাবনা ভুলে গিয়ে যুবক হয়ে উঠল এক প্রকার হিংস্র বন্য বাঘের ন্যায় উন্মাদ। মুহূর্তেই তৎপর হলো সবকিছু ধ্বংস করে ফেলতে। উদ্ভ্রান্তের ন্যায় এদিক ওদিক খোঁজাখুঁজি চালিয়ে বেডসাইডের টেবিলের ওপরে থাকা মোমবাতির স্ট্যান্ডটা হাতে তুলে নিয়ে তক্ষুনি তা ছুঁড়ে ফেলল ড্রেসিং টেবিলের আয়না বরাবর। সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আয়নাটা, পুরো ঘরময় ছড়িয়ে গেল কাচের টুকরোতে। এটুকুতেই ক্লান্ত হয়নি মনস্টার। চূর্ণ বিচূর্ণ কাচের টুকরোগুলোর ওপর দিয়ে নির্দ্বিধায় হেঁটে গিয়ে মেয়েটার সামনে যা পেল তাই ধ্বংস করতে লাগলো উন্মাদ ছেলে। তার উন্মাদ কণ্ঠ তারই অজান্তে আওড়াচ্ছে, এই ঘর, এখানে এক হয়েছিস তুই কেন? শব্দ ভীষণ এলোমেলো, কণ্ঠ যাচ্ছে গুলিয়ে। অগ্নি স্ফুলিঙ্গের ন্যায় জ্বলতে থাকা বাদামি চোখ দুটো আজনক চিকচিক করছে কেন যেন। উন্মাদ ছেলেটার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে কেউ বুঝি তার বেঁচে থাকা শেষ সম্বলটুকু কেড়ে নিয়েছে তারই পিঠ পিছে। সে উন্মাদ হয়েছে আজ। দি রেড ফ্লাগ রুজ দি কিং শ্যাডো মনস্টার আজ উন্মাদের ন্যায় আচরণ করছে।
পুরো ঘরটাকে এক জলজান্ত আস্তাকুঁড়ে রূপান্তর করা শেষে যুবক আচমকাই কাচের টুকরো ভরা মেঝেতে হাঁটু গেড়ে বসল। সঙ্গে সঙ্গে হাঁটুর অংশ দেবে গেল কাচের খণ্ডাংশ। এতে কেমন ভ্রুক্ষেপ নেই যুবকের। সে কেমন দুহাতে নিজের মাথাটা চেপে ধরে বিকট গর্জনধ্বনি তুলল। এমন ভাব ছেলেটা বুকটা বুঝি ফেটে যাচ্ছে কোনো এক বিষয়ে। পাশে জড়সড় হয়ে পড়ে থাকা মাহি ভয়ে তক্ষুনি গুটিয়ে গেল। চোখ মুখ কুঁচকে কান দুটোতে হাত চেপে ধরল। এদিকে মুগ্ধ তখন গর্জন তুলছে। সময় নিয়ে থামল সে গর্জন। কাঁপছে সম্পূর্ণ বদন। রয়ে শুয়ে চোখ মেলল হিংস্র যুবক। বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মাহির পানে। মাহি হকচকায়। তড়িৎ ছোঁয়া থেকে উঠে দাঁড়াতে চাইলে ঘটল আর এক কাণ্ড। মুগ্ধ এক লাফে এগিয়ে এসে ফের চুলের গোছা টেনে ধরল মাহির। ভীষণ রাগে গজগজ করতে করতে মেয়েটাকে এবার টানতে টানতে নিয়ে গেল শাওয়ার রুমের দিকে। সম্পূর্ণ কাচের তৈরি শাওয়ার রুম। মুগ্ধ মাহিকে টানতে টানতে নিয়ে আসছে ভেতরে। অদূরেই পানি ভর্তি বাথটব। মেঝেতে পানির উপস্থিতি থাকায় বেশ কয়েকবার পা পিছলেছে মাহির। পড়তে গিয়েও বারবার বেঁচেছে মেয়েটা। তবে সে বাঁচা কি আর বেশিক্ষণ স্থায়ী হয়? মুগ্ধ তাকে টেনে নিয়ে এলো, ধুম করে ছুঁড়ে ফেললো পানি ভর্তি বাথটাবে। মুহূর্তেই একটুখানি সময়ের জন্য তলিয়ে গেল মাহি। হাতে পায়ে চোটও লেগেছে ভীষণ। রয়েছে পানি থেকে ঘাড় উঠাতেই ঝাপসা চোখ দুটো কেমন স্পষ্ট হলো ধীরে ধীরে। মাতাল ভাবটা বোধ হয় পুরোপুরি না কমলেও ক্রমশ কমছে তার। সেই সাথে বাড়ছে মাথার যন্ত্রণা। মাহি কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে সম্মুখে তাকাতেই হঠাৎ করে তার পুরো শাওয়ার রুম ঝমঝমিয়ে উঠল সাফেদ রঙা আলোতে। হুট করে আসা তীব্র আলোর ঝলকানিতে চোখ দুটো খানিক কুঁচকে ফেলল মাহি। এর মধ্যে বা হাতে টের পেল এক হ্যাঁচকা টান। মুগ্ধ তড়িৎ চোখ খুলল মাহি। সামনে তাকাতেই দেখে মুগ্ধ কেমন শক্ত মুখে তার হাতগুলো বার করছে। প্রথম প্রথম ব্যথা না লাগলেও এবার যেন বড্ড ব্যথা পাচ্ছে মাহি। লোকটা এভাবে চামড়া ঘষছে কেন তার? সে কি চাইছে তার গা থেকে চামড়াটা তুলে ফেলতে? মাহি এরূপ ব্যথা সহ্য করতে বেশিক্ষণ পারল না। মেয়েটা কেমন আধো আধো স্বরে কোনো মতে বলল, আহ, কষ্ট হচ্ছে আমার, ব্যথা পাচ্ছি আমি, ছাড়ুন আমার হাত। শুনছে না মুগ্ধ। মেয়েটার কথা আদৌ কানে তুলল কিনা কে জানে। ছেলেটা কেমন বেপরোয়ার ন্যায় মাহির গা ঘষছে। ভাব এমন মাহির গায়ে বুঝি লেপ্টে আছে ভীষণ ময়লা, আর সে ময়লা ঘষে ঘষে তুলছে মুগ্ধ। ছেলেটা আজ এত বেপরোয়া হলো কেন কে জানে। সে মাহির হাত দুটো ঘষে দিয়ে হঠাৎ করেই দৃষ্টি তাক করলো মাহির মুখ পানে। এই মুখ, ওই ঠোঁট, এগুলোতে সিট স্পর্শ করেছে। কথাগুলো ফের মাথাচাড়া দিয়ে উঠতেই নিঃশ্বাস ভারী হলো মুগ্ধের। ছেলেটা মুহূর্তেই হয়ে উঠল এগ্রেসিভ। তৎক্ষণাৎ মাহির গলা চেপে ধরে মুখটা বেশ খানিকটা এগিয়ে এনে কটমট করতে করতে আওড়ালো, হেই, তুই আমার না? ওই কুত্তা বাচ্চা উত্তর দে। তুই আমার না? আমারটা খাচ্ছিস, আমারটা পড়ছিস, আমার কাছে থাকছিস, তার মানে তুই আমার হলি না? না বল, হলি না আমার তুই? আমার হয়ে থাকলে আমার জিনিসে অন্য কেউ হাত লাগালো কেন? এই বান্দির মেয়ে, উত্তর দে। তুই হাত লাগাতে দিলি কেন? তোর এত শখ কেন পুরুষের ছোঁয়া পাবার? উত্তর দে জানোয়ারের বাচ্চা, না হলে আজকে তোকে মেরে ফেলবো আমি। অর্ধেকটা পানিতে ডুবে আছে মাহির, বাকি অবশ হয়ে যাচ্ছে ব্যথায়। তারপরও এহেন গলা চেপে ধরা মাহি কোথায় যাবে? মাহি কিভাবে কথা বলবে সে? লোকটা লোকটার কথাবার্তা কিছুই যেন তার মাথায় ঢুকছে না। মাথাটা কেমন ঝিমঝিম করছে তার মনে হচ্ছে। এদিকে এবারেও মাহির মনতা দেখে কঠিন হলো মুগ্ধ। একবার চাইলেও মেয়েটা এক্ষুনি মেরে ফেলতে, তবে কিছু একটা যেন বাধা দিচ্ছে তাকে। কিন্তু সেটা কি? তার কোনো হুদিস নেই তার কাছে। মুগ্ধ মাহির গলা ছেড়ে দিতে উদ্যত হতেই হঠাৎ তার নাকে ভেসে এলো এক অতি পরিচিত উৎক গন্ধ। মুগ্ধ ভ্রু গোটায়। সন্ধিহান হয়ে ফের নাক এগিয়ে আনে মাহির মুখের কাছে। এবারেও এক লম্বা নিঃশ্বাস টেনে হতবাক হয়ে যায় যুবক। অদ্ভুত দৃষ্টিতে মেয়েটার পানে তাকিয়ে থেকে শুধালো, এসব কে দিয়েছে তোকে? এবারেও নিশ্চুপ মাহি। মুগ্ধ শক্ত হলো মুগ্ধের চোয়াল। বিচক্ষণ পুরুষ একে একে দুই মেলালো। অতপর কঠিন মুখে ফের
তৎপর হলো মেয়েটার গা ঘষতে। তার এমন ঘষা মাজা সত্যি সত্যি মেয়েটার গায়ের চামড়া বেশ কিছু জায়গা ছিলে গিয়েছে ইতোমধ্যে। মাহি কাঁদছে অনবরত, বারবার বারবার আর্তনাদ করে জানাচ্ছে, আল্লাহ, ব্যথায় কলিজাটা ফেটে যাচ্ছে আমার, একটু রহম করুন দয়া করে, প্লিজ ছেড়ে দিন আমায়, কেন এত কষ্ট দিচ্ছেন? মাহির কথাগুলো এখন আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক। তখনকার অমন মাতলামি কিংবা পাগলামি নেই কণ্ঠে। এগ্রেসিভ পুরুষ খেয়াল করেনি সে কণ্ঠ, সে তো মত্ত নিজের পাগলামিতে। মাহি হাত পা ঘষা শেষ হলে মুখ দিয়ে এবার এগোয় মাহির গলার কাছে, শক্ত হাতে সেখানে ঘষতে ঘষতে বিড়বিড়ে আওড়ালো, আর কোথায় ছুঁয়েছে তোর? আর কোথায় কোথায় স্পর্শ করেছে ওই বাস্টারটা? শরীর আর মাথার যন্ত্রণায় মরিয়া মাহি, সারা গা জ্বলছে তার পানির স্পর্শে। হাত দুটোর তালুর চামড়া ফেটে লহু গড়াচ্ছে, তাতে লাল হয়েছে বাথটবের একাংশ। মুখের হঠাৎ চোখ পড়ল সেথায়, সে থামল। এক মুহূর্তে লহুতে রঞ্জিত পানির দিকে তাকিয়ে হঠাৎ ভাবল, এত কিছু কেন করছি আমি? কেন এমন করছি ওর মতো একটা চরিত্রহীন বিশ্বাসঘাতক মেয়ের জন্য? কেউ মাতাল হলেও নিজেকে এত সস্তায় অন্যের কাছে বিলিয়ে দিতে পারে? ও তো আমার শত্রু, ও মরলেই কি বাঁচলেই কি, ও তো স্বেচ্ছায় সিটের কাছে এসেছে। বলতে গেলে ওর আর বাদবাকি স্লারদের মধ্যে কোনো পার্থক্য নেই। থমকায় মুগ্ধ। আগের তুলনায় রাগ অনেকটাই কমে গিয়েছে তার। মনে মনে জমেছে এক আকাশসম ঘৃণা। ঘৃণার দূরে জ্বলছে মস্তিষ্ক, তাকে শক্ত করে জ্বালাচ্ছে। শি ইজ আ স্লাট। মোটেও নরম স্বভাবের যোগ্য নয়। এখন সময় এসেছে ওকে ওর যোগ্য ব্যবহারটুকুর সাথে পরিচয় করিয়ে দেবার। ফ্রম টুডে দি মনস্টার উইল শো হার দ্য অ্যাকচুয়াল বিস্ট। মুগ্ধ উঠে দাঁড়ায়। বাথটবে ভিজে শরীরে বসে আছে মাহি। গায়ে পাতলা ফিনফিনে কাপড়টা আড়াল দিয়ে নারিকার বেশিরভাগ অঙ্গ স্পষ্ট চক্ষুগোচর হচ্ছে। মুগ্ধের দৃষ্টি এক মুহূর্তেও সেথায় পড়তেই যুবক তৎক্ষণাৎ নিজের দৃষ্টি সরিয়ে ফেলে অন্যত্র। কঠিন মুখায়বে চাপা স্পষ্ট ঠোঁট নাড়িয়ে আওড়ালো, ব্লাডি স্লাট। কথাটা বিড়বিড়ানোর মতো শুনলেও অনেকটা বাথটবে ভিজে চুপচুপে হয়ে থাকা মাহি শোনেনি কিছুই। মেয়েটার শরীর খারাপ লাগছে এবার। মাথাটা আর দাঁড় করিয়ে রাখতে পারল না কোনো মতেই। মনে হচ্ছে এক্ষুনি গা গুলিয়ে বমি বের হয়ে আসবে মুখ দিয়ে। এদিকে মুগ্ধ মহাশয় অন্যত্র তাকিয়ে থাকে। গায়ে জড়ানো ওভারকোটটা টান মেরে খুলে এনে তক্ষুনি মাহির মুখের ওপর ছুঁড়ে মারে। মাহি হক চকায়নি মোটেও, উল্টো সেকেন্ড খানেক পেরোতেই মেয়েটা কেমন ভকভক করে বমি করে ভাসিয়ে দিল পুরো বাথটব। মুগ্ধ নাক সিটকে তাকালো একবার। পরক্ষণে মেয়েটার প্রতি একরাশ ঘৃণা জন্মালো তার মনে। বমির জন্য না, বরং মেয়েটার স্বভাবগত চরিত্রের জন্য। মুগ্ধ আর এক মুহূর্ত দাঁড়ালো না সেটায়, তক্ষুনি কটকট পায়ে বেরিয়ে গেল। এদিকে বাথটবে বসে একাধারে বমি করে যাচ্ছে মাহি, এদিকে মেয়েটাকে এমন ক্লান্ত, বড্ড ক্লান্ত। এহেন ক্লান্ত শরীরতে উঠে যাবার শক্তি পাচ্ছে না সে। দুর্বল আঁখি দুটো সেভাবেই মুদে যেতে লাগলো কেমন। দাম্ভিক কদমে জোরালো শব্দে হাঁটছে মুগ্ধ। ঠোঁটের ফাঁকে গুজে রাখা জ্বলন্ত সিগার দুহাতে পকেটে গুজে রেখে যুবক এগোচ্ছিল মাহির ঘরের পানে। তার পেছনে পেছনে কচ্ছপের গতিতে হাঁটছে অ্যাডউইন। মনস্টারের এহেন হুটহাট শান্ত ভাবসাব বড্ড সন্দেহজনক তার জন্য। অ্যাডউইনের বিচক্ষণ মস্তিষ্ক আজ করতে পারছে আসন্ন প্রলয়ের আগমনকে। মনস্টার চুপচাপ এসে দাঁড়ালো মাহির ঘরের সম্মুখে। দরজার কাছে দাঁড়িয়ে থাকা দুজন গার্ড মাথা নুইয়ে রেখেছে বরাবরের ন্যায়। মনস্টার প্রতিক্রিয়াহীন। ডান পকেট থেকে আলগোছে নিজের ছোট ধারালো চাকুটা মেঝেতে ফেলে দিতেই সম্মুখে দাঁড়িয়ে থাকা গার্ড দুজনের মধ্যে থেকে একজন তক্ষুনি ভীষণ বিনয়ের সাথে হালকা ঝুঁকে চাকুটা মেঝে থেকে তুলে এনে মনস্টারের দিকে এগিয়ে ধরল। মনস্টার এক মুহূর্ত চাবুকটার পানে তাকিয়ে থেকে হুট করে এক হাতে চাবুকটা তুলে নিয়ে অন্য হাতে বাহুতে পেঁচিয়ে ধরল গার্ডের ঘাড়। অতঃপর চোখের পলকে ধারালো চাকুর তীক্ষ্ণ আগা দিয়ে একের পর এক আঘাত বসাল ঘাড় বরাবর। গার্ডের বাহুর ভাঁজে আটকে পড়ে থাকা গার্ড ছটফটাচ্ছে। কিয়ৎক্ষণ বাদেই তার এহেন ছটফটানি থামল। শরীরটা যেন গেল একদম স্থির হয়ে। মুগ্ধ ছেড়ে দিল গার্ডের নিস্তেজ দেহটা।
তা গিয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। এদিকে পাশে দাঁড়িয়ে থাকা গার্ড, যিনি কিনা এখনও নুয়ে রেখেছেন ঘাড়, বেচারা ভয়ে আতঙ্কে প্যান্ট ভিজিয়ে ফেলেছে। এডুইন আর দৃষ্টিতে দেখল সবটা। তার মধ্যে তেমন একটা হেলদোল নেই। মুগ্ধ নিজের হাতে থাকা রক্তাক্ত ধারালো চাকুটা কেমন ধীরে ধীরে অপর গার্ডের গায়ে মুছে দিচ্ছে। হেনকাণ্ডে ততস্থ গার্ড। মুখ খুলে সে কিছু বলবে তারও জো নেই। মুখাবের জিভের উপস্থিতি থাকলেও না বলতেন। এদিকে মুগ্ধ ধীরে ধীরে গার্ডের গায়ে চাবুক মুছতে মুছতে আচমকা গার্ডের বুকের বাঁ পাশে খট করে বসিয়ে দিল পুরো চাবুকটা। মুহূর্তে গার্ডের মুখ দিয়ে বেরিয়ে এলো লৌহ। মুগ্ধ এক হাতে চাবুকের গোড়া মোচড়াচ্ছে, আর এক হাতে তর্জনী দিয়ে মধ্যমার ভাঁজে সিগার চেপে শুক টান দিচ্ছে একটু একটু করে। যুবকের মুখে নেই তেমন উদ্বেগ। সে আদৌ রেগে আছে কিনা নেই তা নিয়ে রয়েছে একরাশ সংশয়। অপর গার্ডেনের মৃত্যু নিশ্চিত হলেই থামে মুগ্ধ। একটানে গার্ডের বুক থেকে চাবুকটা বের করে এনে গমগমে গলায় আদেশ ছুড়ল, কল মেইডেন। চলবে। মির্জা শান মুগ্ধ। পর্ব ১৬, জান্নাতুল ফেরদৌস মিথিলা। কল মেইডেন। গুরুগম্ভীর কণ্ঠে শটান হয়ে এলো এডুইন। তক্ষুনি ওপর নিচ মাথা নাড়িয়ে হাঁটা ধরল উল্টো পথে। মুগ্ধ রয়ে শুয়ে পা বাড়ালো মাহির কক্ষে। মুখটা কেমন গম্ভীর যুবকের, কপালের চামড়া টান টান। কক্ষের মাঝ বরাবর পা রাখতেই দাঁড়ালো মুগ্ধ। ঠোঁটের ফাঁকে গুজে রাখা সিগারের লম্বা এক টান বসিয়ে আলগোছে ঘাড় উঁচিয়ে তাকালো। মাথার উপরে সিলিংয়ে ঝুলছে বড়সড় ক্রিস্টালের ঝাড়বাতি। সম্মুখে সম্পূর্ণ দেয়াল জুড়ে থাকা বড় জানালাটা খোলা বিধায় সাই সাই করে বাতাস ঢুকে পড়ছে পুরো কক্ষে। সে বাতাসের মৃত দোলনিতে তুলছে ঝাড়বাতি। মুগ্ধ এক মুহূর্ত নীরবে তাকিয়ে রইল ঝাড়বাতির প্রাণে। অতঃপর সময় নিয়ে ফের ঘাড় নামিয়ে হাঁটা ধরল জানালার পাশে বিছিয়ে রাখা কাউচের দিকে। গম্ভীর পুরুষ পুরো শরীর এড়িয়ে বসল কাউচে, পা দুটো বেয়াদবের ন্যায় ফাঁক করে রাখা, পিঠ ঠেকানো পিছনে। চোখ দুটো আয়েসে বুঝে রেখে সিগারে শুক টান দিচ্ছে মুগ্ধ। ঠোঁটের ফাঁক গলিয়ে বেরোচ্ছে গুনগুন শব্দ। বোধহয় গান গাইছেন তিনি। হোয়ার ইজ মেইডেন? গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে মিলা। এক হাতে খপ করে চেপে রেখেছে জামার একাংশ। মাথা নুইয়ে রাখলেও দৃষ্টি মেলে তার এলোমেলো। গলার স্বরের অভাব। এডুইন ভ্রু গোটায়। গম্ভীর যুবক একদম এগিয়ে আসতেই তৎক্ষণাৎ হকচকিয়ে ২ কদম পিছিয়ে গেল মিলা। এডুইন বুঝি এবারে বিরক্ত হলো। বিরক্তি ভরা কণ্ঠে চিরবিরিয়ে বলল, হোয়াটস ইয়োর প্রবলেম? কানে কথা যাচ্ছে না তোমার? মুহূর্তে ভয়ার্ত মিলা মাথা নাড়িয়ে ওপর নিচ নিঃশব্দে জানায় শুনছে। এডুইন এটুকু উত্তরে সন্তুষ্ট নয়। তক্ষুনি মেয়েটাকে উত্তরে দিল আর এক ধমক। মুখ দিয়ে কথা বলো, ইউ ডাম্প। আটকে উঠে মিলা। হাত পাগুলো কেমন করছে তার। লোকটা কি যে ভয় পায় সে! এমনিতেই এডুইন লম্বা চওড়া দেহের অধিকারী হলেও তার মুখটা দেখলে অন্তরাত্মা শুকিয়ে যায় মিলার। লোকটার হলদেটে ফর্সা মুখখানা আরভাবে পড়ে আছে গম্ভীর এক দাগ, যার শুরুটা বাম পাশের হৃদয়ের ওপর থেকে হলেও শেষ হয়েছে ডান পাশে গাল বরাবর। বাম চোখ বাদবাকি স্বাভাবিক মানুষের মতো হলেও ডান চোখটা কেমন অদ্ভুত, একদম ভূতের চোখের মতো ছোট্ট পিউপিল। তা দেখলে ভয়ের চোটে মুখ দিয়ে কথা বেরোয় না মিলার, এই যেমন এখন বেরোচ্ছে না। এদিকে মিলার এমন দীর্ঘস্থায়ী নীরবতা দেখে সে কি রাগ এডুইনের। ছেলেটা তক্ষণে দাঁত খিচে দিল আর এক ধমক। স্টুপিড! আমি এখানে তোমার ঢং দেখতে আসিনি। মনস্টার মেইডেনকে ডেকেছে। উনি ওনার রুমে নেই কেন? কোথায় আছেন তিনি? তোমায় কিছু বলে গিয়েছে? মিলা দুধারে মাথা নাড়াবে, ঠিক তখনই এডুইনের পেছন থেকে ভেসে আসে মেইডেনের পাক্কা নাটকীয় কণ্ঠ। আমি খুঁজছো না কো এডুইন? কাঙ্ক্ষিত ব্যক্তির কণ্ঠ শোনা মাত্রই শরীর ঘুরিয়ে পেছনে তাকায় এডুইন। সামনে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে মেইডেন। গায়ের ওপর জড়ানো ভারী শাল, সম্পূর্ণ মুখমণ্ডলে পানির ছিটা স্পষ্ট। এডুইন এক মুহূর্ত পরখ করলো মেইডেনের শান্ত হাবভাব। পরক্ষণে ভ্রু কুচকে সন্ধিহান গলায় শুধালো, এত রাতে ঘর ছেড়ে কোথায় গিয়েছিলেন আপনি?
মধ্যবয়সী সীমিত হাসলেন। ডান হাত দিয়ে শালের একাংশ ধরে ধীরে ধীরে নিয়ে ভেজা মুখমণ্ডল মুছতে মুছতে জবাব দিলেন, কোথায় আর যাব, ব্যাকইয়ার্ডে গিয়েছিলাম, ভাবলাম একটু হাঁটাহাঁটি করে আসি। এ অন্ধকারে কথার পিঠে পাল্টা প্রশ্ন শুনেও মোটেও হকচকায়নি এরা। উল্টো পাক্কা জাত অভিনেত্রীর ন্যায় নাটক দেখালো মুখের। গলায় ব্যাপক ভাব ঠেলে বলল, আমার আবার অন্ধকার আর আলো কি, দুটোই তো এক আমার জন্য। সে যাকে শুনলাম মানুষটা নাকি আমায় ডাকছে। এত রাতে কোনো বিশেষ প্রয়োজন? অ্যাডউইন গম্ভীর হলো। এক হাত পকেটে ঢুকিয়ে অন্য হাতে আলগোছের সামনে বাড়িয়ে ইশারা করলো এগোতে। বলল, জানি না, চলুন। সরু করিডোর দিয়ে হাঁটছেন মেডিয়ান। যত পথ এগোচ্ছে ততই যেন বেড়ে যাচ্ছে তার হৃদস্পন্দন। চারপাশ এত ঠান্ডা থাকা সত্ত্বেও কপালটা কেমন দরদরিয়ে ঘামছে তার। মেইডেন বারবার নিজের কপালখানা কোনো মতে হাতের তালু দিয়ে মুছে নিচ্ছেন। মাথাটা কেমন টনটন করে যাচ্ছে। মনের মধ্যে বারবার উপস্থিত হচ্ছে এক আকাশসম দুশ্চিন্তা। মাস্টার তাকে কেন ডাকলো? সে কি কোনোভাবে টের পেয়ে গেল এসবের পেছনে তার হাত রয়েছে? কিন্তু কিভাবে পাবে? সে তো সবটা বেশ সূক্ষ্মতার সাথে করেছে। শত শত চিন্তার জর্জরিতেও ইরা টেরই পেল না সে কখন যে তিনি মাহির কক্ষের সামনে এসে দাঁড়িয়েছেন। নিজ ভাবনায় নিমগ্ন মেইডেন বিরতিহীন কদমে সামনে এগোতেই হঠাৎ ধাক্কা খেলেন কারো শক্তপোক্ত পিঠের সঙ্গে। মেইডেন হকচকালেন। তড়িৎ দুকদম পিছিয়ে গিয়ে ঘাড় উঁচিয়ে দেখলেন সম্মুখে কেমন পাহাড়ের ন্যায় সটানভাবে দাঁড়িয়ে আছে অ্যাডউইন। মেইডেন বুঝলেন না অ্যাডউইনের হঠাৎ থেমে যাওয়ার কারণ। তিনি খানিক দোনামোনা করে আলগোছে জিজ্ঞাসা করলেন, কী হলো, হঠাৎ দাঁড়িয়ে পড়লে যে? গো ইনসাইড। অ্যাডউইনের সোজাসাপটা উত্তরে ভরকালেন ইরা। ঘাড় বাঁকিয়ে পাশে তাকাতেই খেয়াল করলেন তিনি মাহির ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। তৎক্ষণাৎ চকিত দৃষ্টি করলেন ইরা। ভ্রুকুচকে তাকালেন অ্যাডউইনের পিঠের দিকে। ছেলেটা হঠাৎ করে মাহির ঘরে যেতে বলেছে কেন তাকে? মেইডেন কেমন কাচুমাচু করছেন। বারবার হাত দিয়ে ঘরমান্ত মুখখানা মুছে নিচ্ছেন। কণ্ঠ খাদে নামিয়ে ফের শুধালেন, কিন্তু কেন? তক্ষুনি পিছনে ঘুরল অ্যাডউইন। এক হাতে শক্ত করে চেপে ধরলেন মেইডেনের ডান হাতের কোনোই। ইরা কেমন হতবাক হয়ে গেল ছেলেটার এমন উদ্ভট কাণ্ডে। হতবাক কণ্ঠ ফুরে জেনে কিছু আওড়াবেন অমনি শোনা গেল অ্যাডউইনের রুক্ষ কণ্ঠ, গিয়ে জিজ্ঞাসা করে আসুন কেন। কথাটা বলতে না বলতেই মেইডেনকে এক হ্যাচকা টানে ঘরের ভেতরে ছুঁড়ে ফেলল অ্যাডউইন। মধ্যবয়সী এহেন আতর্কিত ঘটনায় তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়লেন মেঝেতে। বেচারির নরম সরম নাক মুখও বোধহয় থুবলে গেল মেঝের ঘর্ষণে। এরা হাঁপাচ্ছে। ধীরে ধীরে মাথা তুলে সামনে তাকাতেই বুকটা কেমন ছলাৎ করে উঠল তার। পায়ের ওপর পা তুলে কাউচে বসে আছেন মনস্টার, ফুঁকছেন সিগার। দৃষ্টি তার বুঝে রাখা। এরা খানিক ঢোক গিলল তাকে দেখে। তৎক্ষণাৎ নিজের দৃষ্টি নুইয়ে হামাগুড়ি দিয়ে উঠে বসল মেঝেতে। গায়ের শালটা খানিক ঠিকঠাক করে নিয়ে ভীষণ শ্রদ্ধায় মাথা নুইয়ে কুর্নিশ জানিয়ে বলল, হ্যালো মনস্টার। মনস্টার শুনল কিনা কে জানে, কিয়ৎক্ষণ একই রকমভাবে বসে থেকে আচমকা গম্ভীর অথচ শান্ত কণ্ঠে শুধালো, খালি হাতে এলি যে? কথাটা বোধগম্য হলো না ইরার। মধ্যবয়সী চোখমুখ স্পষ্ট লেপ্টে রয়েছে অবদ্ধ ভাবস্রোত। মনস্টার আবার কি আনার কথা বলেছে কে জানে। মেইডেন আগের ন্যায় মাথা নুইয়ে রেখে আলতো স্বরে জিজ্ঞাসা করলেন, দুঃখিত মনস্টার, কিছু কি আনার কথা ছিল? এ পর্যায়ে চোখ খুলল মুগ্ধ। এ কি সুদর্শন যুবকের বাদামি চোখজোড়া অমন লাল হয়ে আছে কেন? চলটা কেমন কটমট করছে। চিরা এত স্বভাবে ঘাড়টা এদিক ওদিক নাড়াতে নাড়াতে অদ্ভুত শান্ত কণ্ঠে বলল, ওই বান্দির মেয়েকে যা খাইয়েছিস সেটা সঙ্গে করে আনলি না কেন? এহেন বাক্যে ভরকায় মেইডেন। পুরো বদন জুড়ে তার বয়ে গেল এক অদ্ভুত ঝঙ্কার। গুংড়িয়ে রাখা পা দুটো মাত্রাতিরিক্ত কাঁপছে বলে তৎক্ষণাৎ দুহাতে চেপে ধরলেন নিজ পা দুটো। আতঙ্কে শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে ওঠে, কি, কিসের কথা বলছেন মাস্টার? আমি বুঝ। বাকিটা গলাতেই আটকে গেল মেইডেনের। আতঙ্কে কণ্ঠ কাঁপছে তার। এদিকে তার এমন হড়বড়ানো দেখে মুখ তীক্ষ্ণ হলো মুগ্ধর দৃষ্টি। মারির ঝকঝকে দাঁতগুলোতে জিভটা খানিক পিষে এনে হাসলো কেমন। রয়েসে উঠে দাঁড়াতেই উচ্চস্বরে ডাক ছুড়ল, অ্যাডউইন। দরজার কাছে দাঁড়িয়েছিল বাধ্য অ্যাডউইন।
হাতে দুটো বড়সড় স্বাস্থ্যবান পলি ব্যাগ এবং খাঁজ কাটার চাবুক নিয়ে তক্ষুনি ঘরে ঢুকলো ছেলেটা। মনস্টারের কাছ থেকে 2 কদম দূরত্বে দাঁড়িয়ে হাত দুটো এগিয়ে ধরল সেখানে সামনে। এদিকে মেইডেন ততস্থ, ভয়ের নিঃশ্বাস আটকে যাবার জোগাড় তার। চোখ দুটো তাকানোর সাধ্যি নেই বেচারির। তিনি কেবল খেয়াল করলেন একজোড়া রক্তাক্ত কদম তার নিকট এগিয়ে আসছে। মেইডেন বুঝে গেল আর কেউ নয় বরং স্মরণ মনস্টার। তিনি কেমন গুটিয়ে নিলেন নিজেকে। এরই মধ্যে পা দুটো হঠাৎ তার মুখোমুখি এসে থামল। অতঃপর মধ্যবয়সী তার কিছু ভাবতে যাবেন অমনি তার মাথার তালুর চুলগুলো চেপে ধরে মুগ্ধ। এহেন আতর্কিত আক্রমণে কুঁকিয়ে ওঠেন ইরা। চোখ মুখ কুঁচকে ফেলেন সঙ্গে সঙ্গে। মুগ্ধ তখন হাতের জোর বাড়ালো। ইরার চুলগুলো মুঠোয় চেপে ধরে কেমন উঁচিয়ে তুলল নিজের দিকে। ব্যথায় কুপকাত মেইডেন। আচমকা ভুলবশত খুলে ফেললেন চোখ। তক্ষুনি তার চোখ জোড়া ছিল হিংস্র মানবের জ্বলন্ত চোখ দুটোর সনে। ইরার নিঃশ্বাস আটকে গেল এক মুহূর্তের জন্য। তিনি কিছু বলার জন্য মুখটা খুলতে যাবেন, ঠিক তখনই খেয়াল করলেন মনস্টার নিজের বা হাতটা বাড়িয়ে দিয়েছে পাশে। পেছন থেকে অ্যাডউইন নীরবে এগিয়ে এসে মনস্টারের বাড়িয়ে রাখা হাত কোকেইন ঢালল বেশ কিছুটা। এরা হকচকিয়ে উঠে এহেন কাণ্ডে। দুধারে মাথা নাড়াতেই তক্ষুনি মনস্টারের হিংস্র থাবার শিকার হলো তার মুখ। মুগ্ধের শক্তপোক্ত হাতের তালু চেপে ধরেছে ইরার নাক মুখ। বেচারির মুখ কুঁচকে রেখেছে সর্বশক্তি দিয়ে। তবে নাকের ফুটো কি আর বন্ধ রাখা যায়? নাক দিয়ে নিঃশ্বাস টানার সাথে সাথে ঢুকছে শরীরের উচ্চমাত্রার ড্রাগস। ইরার চোখ লাল হয়ে যাচ্ছে ক্রমশ। শরীরটা বড্ড ছটফটাচ্ছে তার। হাত পা দুটো ছুটছে বেশ, তবুও তিনি ছাড়া পাচ্ছেন না মনস্টারের হাত থেকে। প্রায় মিনিট 20 ধরে মেইডেনের মুখে চেপে ধরে রাখা হাত সরায় মুগ্ধ। দ্বিতীয়বার একইভাবে হাতটা সাফেদ রঙা কোকেইন পাউডার দিয়ে পরিপূর্ণ করে ফের চেপে ধরল মেইডেনের নাক মুখে। এ পর্যায়ে নাক দিয়ে লহু গড়াচ্ছে মেইডেনের। শরীরের ছটফটানি কমে গিয়ে ভর করেছে টলুনি। মস্তিষ্কের বোধ হয় এখনও একটু একটু সজাগ তার। মুগ্ধ থেমেছে। তৃতীয়বারের পাশে হাত বাড়াতেই অ্যাডউইন এবার এগিয়ে দিয়েছে চাবুকটা। মুগ্ধ শক্ত করে ধরল চাবুকখানা। রয়েছে 2 কদম পিছিয়ে গিয়ে ইরার উদ্দেশ্যে কটমটিয়ে বলল, রান ইউ এক্সট রান। যত দ্রুত দৌড়বি তোর বাঁচার চান্স তত বেশি। ভুলেও পায়ের গতি থামালে তোর মরণ কনফার্ম। এরা বোধ হয় শুনল কথাটা। বেচারা ক্ষীণ আশায় মেঝেতে ভর দিয়ে কোনো মতে উঠে দাঁড়ালো মধ্যবয়সী। টলমটলে পায়ে উল্টো পথে পা বাড়াতেই হঠাৎ তার পিঠে বরাবর আঘাত বসালো খাঁজ কাটা চাবুকের। তক্ষুনি ব্যথায় আর্তনাদ করে ওঠে মেইডেন। পা দুটোর সামনে এগোনের সাহস পাচ্ছে না কেন যেন। এদিকে মুগ্ধ নামক নির্দয় মানব তৎক্ষণাৎ চাবুকের শেষ ভাগ টান বসালো। মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে গেল ইরার পিঠ। জামার অংশ ছিঁড়ে গিয়ে দেখা মিলল তরলের রঞ্জিত কাটা ঘা। মুগ্ধ থামিনি, ফের গর্জে উঠে বলল, রান। ইরা এবার সত্যি সত্যি দৌড়াচ্ছে। টলমটলে পায়ে যেভাবে পারছে সেভাবে দৌড়াচ্ছে। পিছনে পিছনে ধীরে পায়ে হাঁটছে মুগ্ধ। পকেট থেকে ফের একখানা সিগারেট বের করে এনে লাইটার ধরালো তাতে। মুহূর্তেই ধুমায়িত হলো মুখমণ্ডলের চারপাশ। যুবক বা হাতের আঙুলের ভাঁজে সিগারেট ধরে রেখে এগোচ্ছে কেমন, আর এক হাতে মেঝেতে হ্যাচকা টানছে চাবুকটা। ইরা কয়েক কদম দৌড়লেও পেছন থেকে আরেকবার আঘাত পড়ে বসে মুগ্ধ। ইরা বোধ হয় আজ আর বড্ড শক্ত। নিজের প্রাণ বাঁচাতে সে কি প্রয়াস তার। গা থেকে টুপটুপিয়ে লহু ঝরছেও থামছে না তার পায়ের গতি। মুগ্ধ এবার ইচ্ছে করে ইরার পা বরাবর আঘাত বসায়। মুহূর্তেই সম্মুখে উল্টে পড়ল ইরা। নাক মুখ গিয়ে থুবড়ে পড়ল মাটিতে। হয়তো ফেটেও গিয়েছে কয়েক জায়গায়। মুগ্ধ কেমন বাঁকা হাসলো। পিয়ার্সিং করা ঠোঁটটা হালকা নাড়িয়ে চাড়িয়ে বিড়বিড়ালো, ব্লাডি হেল, নাও ইউ আর গন। বলতে না বলতেই এরা শরীর বেধড়ক আঘাত বসালো চাবুকের। মুহূর্তেই মধ্যবয়সী আর্তনাদ ছড়িয়ে পড়লো পুরো প্যালেস জুড়ে। নিস্তালায় সকল মেয়েরা কেমন দৌড় আটকে বসে আছে ঘরে। এখানকার এটাই তো নিয়ম।
কেউ চেঁচিয়ে মরে যাক কিংবা মার খেয়ে বাইরে বের হয়ে কেউই এগোবে না সাহায্যের জন্য। ওদিকে তিনতলায় মার্বেলের মেঝেতে লেপ্টে গিয়েছে লাল তরল। ইরা ক্রমশ নিস্তেজ হচ্ছে, তার চোখ দুটো প্রায় নিবু নিবু, কণ্ঠ ফুঁড়ে আর বেরোচ্ছে না আওয়াজ। মুগ্ধ তখন আলগোছে ঝুঁকে এসে এক হাতে ইরাকে কাঁধে তুলে নিল। তারপর করিডোরের রেলিংয়ের কাছে গিয়ে সে হুট করে কাঁধ থেকে ইরাকে ছুঁড়ে ফেলল নিচে। সাইকোদের ন্যায় কানের পাশে হাত রেখে শুনল আবার পড়ে যাওয়ার শব্দটা। সে কি বিকট আওয়াজ! মুগ্ধ কেমন বাঁকা হেসে উকি দিল গ্রাউন্ড ফ্লোরে। মেঝেতে উপর হয়ে পড়ে আছে মেইডেন, শরীরের নিচে ভেসে যাচ্ছে লৌহ। মুগ্ধ কেমন বাঁকা চোখে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ, ঠোঁট পিষে বিড়বিড় করল, হ্যাপি জার্নি। মাথাটা বোধ হয় দু টান ভর করেছে, শরীরটা বুঝি অবশ, হাত দুটো ছিঁড়ে যাচ্ছে কেমন। এমন ভোতা এক যন্ত্রণায় ছটফটাচ্ছে সিট। চোখ দুটো পিটপিট করে খুলল কোনো রকম। চোখের সামনে সব কিছু ঝাপসা দেখাচ্ছে। অদূরে বোধ হয়ে দাঁড়িয়ে আছে কেউ। সিট তৃষ্ণার্ত কণ্ঠে কেমন ছটফটিয়ে বলল, হেই, কে ওখানে? আমায় একটু পানি দাও প্লিজ। কথাটা শেষ হওয়া মাত্রই সম্মুখে এসে ভেসে উঠল কারো দৃঢ় কণ্ঠ। গলা সমান পানির মধ্যে ডুবে থেকেও পানি চাইছো সিট? চাইলে যত ইচ্ছা সেখান থেকেই খেয়ে নাও। কণ্ঠটা বড্ড পরিচিত সিটের। হেজি অ্যাডউইনের। সিট কেমন ফুপিয়ে উঠল তার কথা শুনে। ঘাড় বাঁকিয়ে নিজের আশপাশটা পরখ করে দেখল সে এক বিশাল কাচের টেস্ট টিউবের মধ্যে বন্দী। গায়ে এক চিলতে শক্তিও তার অবশিষ্ট নেই। সিট কেমন অসহায় চোখে তাকালো সম্মুখে, কষ্টে জর্জরিত হয়ে বলল, প্লিজ আমি ছেড়ে দিন অ্যাডউইন, বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি। গতকাল ওই মেয়েটাই। সিটের কথা শেষ হবার আগে ঘর কাঁপিয়ে হেসে উঠল অ্যাডউইন। এহেন হাসির শব্দে হতভম্ব সিট। কিয়ৎক্ষণ বাদেই শুনল অ্যাডউইনের তিরিক্ষি কণ্ঠ। আর কত নাটক করবে সিট? এবার অন্তত মুখ থেকে ওই দৃশ্যের মুখোশটা সরাতে পারো। আকাশ ভেঙে পড়ল সিট মুখাবে। তার সে কি হতবাকতা! অ্যাডউইনের কথা যেন এই মুহূর্তে বুঝে উঠতে পারছে না বেচারা। তার হতবাক কণ্ঠ ফুঁড়ে অস্পষ্ট বেরোলো, কি বলছেন আপনি অ্যাডউইন? মুখোশ মানে? এ পর্যায়ে কঠিন হলো অ্যাডউইনের মুখায়ব। হাত দুটো চলে গেল কোমরের পিঠে, শক্ত চেয়ারে চোয়ালে জবাব দিল, মাস্টার সিদ্ধার্থ ওরফে ড্যাডি হিলিস। ইউ নো, উই নো তুমি নিকোলাসের খামোশখাস পারসন, সো স্টপ প্রিটেন্ডিং নাও। পানির মধ্যে গা ঝাঁকিয়ে উঠল সিটের, মুখে কেমন অবিশ্বাসের ছাপ। ছেলেটা আশ্চর্য বনে গেল এহেন কথায়। মুখায়বে দৃঢ় ভাব বজায় রেখে দুর্বল কণ্ঠে যেই না কিছু আরবে অমৃতার চোখ গেল লাল আলোয় নিমজ্জিত ঘরটার দরজার পানে। সেখানে দাঁড়িয়ে আছে কেউ একজন, ভেতরে ঢুকছে হয়তো। মানুষটার মুখে স্পষ্ট দেখছে না সিট। বলিষ্ঠ পুরুষের বাম হাতে মুঠোয় গোলাকার কিছু একটা ঝুলছে। ঠোঁটের ফাঁকে জ্বলন্ত সিগারেট দেখেই সিট বুঝে গেল এ লোক মনস্টার ছাড়া আর কেউ নয়। সিট ততস্থ হলো, ভয়ার্ত শুকনো ঢোক গিলে নজর ঝুঁকালো। এদিকে মনস্টার পদার্পণ ঘটেছে ঘরের একদম মাঝখানে বিছিয়ে রাখা ডিভানের ওপর। হাতের নির্জীব বস্তুটি ডিভানের পাশেই রেখে খোদ এক হাত উঁচিয়ে রাখলো ডিভানের গায়ে। সিট বেচারা আতঙ্কে হড়বড়িয়ে উঠল। মনস্টার, ফরগিভ মি, বিশ্বাস করুন যা হয়েছে এতে আমার কোনো দোষ নেই। মেয়েটা নিজেই গত রাতে আমার ঘরে এসেছিল। আমি ওকে চলে যেতে বলেছিলাম, কিন্তু বাকিটা বলার আগেই কেঁদে ওঠে সিট। এদিকে মুগ্ধ তখন কুটিল হেসে বলে ওঠে, ঘরের দরজা কে লাগিয়েছিল সিট? এহেন কথায় কেন যেন থতমত খেয়ে গেল সিট। অত্যন্ত প্রত্যুত্তরে করতে গিয়েও আটকে গেল কোথাও। মুগ্ধ কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সিটের মুখ পানে। পায়ের ওপর পা তুলে নাচাতে নাচাতে বলল, ও সিট, ডোন্ট টেল মি নাও যে দরজাটা দের ব্যাটারি লাগিয়েছে। কজ যেই মেয়ে নিজের পরিপূর্ণ হুঁশেই ছিল না, তার আবার প্রাইভেসির চিন্তা আসবে কোথা থেকে? আটকে গেল সিট। কথা বাধা পড়ল মুখে। মুখটা বেচারা চোরের মতো। মুগ্ধের দৃষ্টি এড়ায়নি কিছুই। সে কেমন বাঁকা এসে বিচক্ষণতার সঙ্গে বলে উঠল, তুই জানতি সিট, আমি আমার শত্রুদের ওপর কখনোই প্রত্যক্ষভাবে নজর রাখি না, বাট আমি ওদের মাইন্ড নিয়ে খেলতে পছন্দ করি। আমি তো ওদের ছাড় দিয়ে রেখেছি ঠিকই,
তবে তোর এটাও মাথায় রাখা উচিত ছিল, আমার ভাগে টান পড়লে আমি কাউকে ছাড় দিব না। থামলো মুগ্ধ। হাতের আঙুলের ভাঁজে গুজে রাখা সিগারেটটা ফের ঠোঁটের ভাঁজে গুজে দিল এক বিরাট টান। অতঃপর মুখ থেকে ধীরে ধীরে ধোঁয়া ছাড়তে ছাড়তে ফের বলা শুরু করলো, প্রথম দিন থেকেই তুই ওই বান্দির মেয়ের প্রতি ইন্টারেস্টেড, সেটা আমি জানতাম। আমি তোকে ওয়ার্ন করেছি, তবুও তুই এগিয়েছিস। এরার সাথে প্ল্যান করে সেদিন ইচ্ছে করে ওকে বাগানে নিয়ে গিয়েছিলি মরার জন্য। আমি তো সেদিন তোকে মেরেই ফেলতাম, বাট পরে ভাবলাম থাক না, আর একটু খেলি তোদের সাথে। তবে তুই যে নিজেকে খুব বেশি চালাক মনে করিস সেটা তো ঠিক না। একটুখানি থেমে যুবক ফের কপাল কুঁচকে সন্ধিহান গলায় বলতে লাগলো, আচ্ছা এবার বলতো, ওই দেড়বাটির মধ্যে কি এমন পেলি যার জন্য ওকে বেড অব্দি নিতে এতটা মরিয়া হয়ে উঠলি? কে আছে ওর মধ্যে? হ্যাঁ মানলাম ওর চোখ দুটো একটু সুন্দর, পাপড়িগুলো ঘন, ঠোঁট দুটো মারাত্মক, হাসলে মনে হয় নির্ঘাত কলিজা ছিদ্র করে ফেলবে। মানলাম ওর বাম গালে মাংসের অভাবে টোল পড়ে, তাতে কি? হ্যাঁ, এটাও মানছি ওর চুলগুলো থেকে নেশা ধরিয়ে দেবার মতো ঘ্রাণ আসে, কান্না করলে চোখ দুটো মুক্তোর মতো চিকচিক করে, কোথায় কোথায় গাল ফোলায় পোটলা মাছের মতো, রাগ করলে নাকের পাটা লাল হয়ে ফুলে যায়, খাবার খাওয়ার সময় গাল ভরে খাবার খায়, ধীরে ধীরে চিবোয় বেলুনের মতো। মানুষটা একদম এইটুকুন। বলতে বলতে আনমনে বৃদ্ধা আঙ্গুল দিয়ে তর্জনীর মধ্যকার দূরত্ব বাড়িয়ে হাতটা উঁচিয়ে তুলল মুগ্ধ। নিজ ভাবনায় নিমগ্ন থেকে ফের আওড়ালো, এইটুকুন একটা মেয়ে পুরাই দেড় ব্যাটারির সমান, তাও কি তেজ, কথায় কথায় খাটতেরামি করে। মাঝে মধ্যেই মুখ ঝামটি দিলে কপাল থেকে দু একটা চুল আছড়ে পড়ে গালে। এক মনে যখন হাঁটে তখন দূর থেকে ওকে দেখলে মনে হয় একটা ছোটোখাটো প্রজাপতি উড়ছে, একদম ছোট। এক মুহূর্তে চুপ করে রইল মুগ্ধ। ছেলেটার চোখ মুখে স্পষ্ট মুগ্ধতা। পাশে দাঁড়িয়ে থাকা অ্যাডুইন হাঁ করে তাকিয়ে আছে এবারে। মনস্টারের সামনে না থাকলে বেচারা হয়তো এতক্ষণে নির্ঘাত নিজ গালে সপাটে কয়েকটা চড় বসাতো, দেখতো সবটা আদৌ সত্যি কিনা, সত্যি সত্যি তাদের মনস্টারি এসব বলছে কিনা। এদিকে সিট হঠাৎ কেসে উঠল, সে শব্দ ধ্যান ভাঙল মুগ্ধের। মানুষটা কি হকচাকালো নাকি? মনস্টার বলে কথা, হকচাকালেও থোড়াই কাউকে বুঝতে দেবে। সে তৎক্ষণাৎ নিজের মুখভাবে পরিবর্তন আনলো, কপালে রাগের ছোপ বসিয়ে কঠিন কণ্ঠে বলে উঠল, হ্যাঁ তো, তাই বলে ওর মতো একটা বান্দির মেয়েকে বেটে নিতে হবে? ছ্যা ছ্যা, কী দেখে মানুষের রুচি এমন হয় কে জানে। এদিকে সিড এখন হাসছে, মুখায়ব থেকে এতক্ষণে মুখোশটা একটানে ছুঁড়ে ফেলে নিজের আসল রূপে এলো যুবক। হিসিয়ে বলল, এই জন্যই ওকে বেটে নিতে চেয়েছিলাম, সতে হলো মনস্টারি স্পেশাল কেউ বলে কথা। তক্ষুনি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো মুগ্ধ, গাল বাঁকিয়ে ঠোঁট পিষে হাসলো একটুখানি, পরক্ষণে কঠিন কণ্ঠায় শোধালো, ভুল বললি সিড, শি ইজ জাস্ট আ ফাকিং টয় টু মি, তাও আবার মাত্র কয়েক মাসের জন্য। ওর প্রতি আমার বিন্দুমাত্র ফিলিংস নেই, আর না কখনো হবে। শি ইজ নো ওয়ান টু মি, বাই দ্য হোয়েল। বলতে বলতে পায়ের ওপর থেকে পা নামায় মুগ্ধ, কঠিন করলো চোয়াল, দৃষ্টিযুগল নির্দিষ্ট করে নিয়ে একচ্ছত্র অধিপত্য ভরা কণ্ঠে বলল, যতদিন আমার কাছে আছে ততদিন ও শুধুই আমার। এর মধ্যে ওর গায়ে আমি বাদে অন্য কেউ সামান্য ফুলের টোকাও দিতে এলেও ওর দেহ থেকে প্রাণ আলাদা করার দায়িত্ব আমার। কেননা তুই তো জানিস আমি আবার ভোগে কারো ভাগ সহ্য করতে পারি না। সো নাও কিপ ইউর আইস ওপেন। বলেই উঠে দাঁড়ালো মুগ্ধ। ডিভানের কাছে পড়ে থাকা নির্জীব গোলাকার বস্তুটি জোরালো এক লাথি বসাতেই বস্তুটি গিয়ে ছিটকে পড়ল টেস্ট টিউবের দেয়ালে। এক মুহূর্তের জন্য সিট থমকালো, যেই দেখলো বস্তুটি ইরার মাথা, অমনি ছেলেটা কেমন আঁতকে উঠল। দেখো কূর্ণাগরে শুনতে পেল মুখটি কুটিল হাসলো, এনজয় ইয়োর হ্যাপি জার্নি উইথ ইয়োর পার্টনার। থামলো মুগ্ধ, আঙুল দিয়ে ইশারায় কিছু একটা বোঝালো অ্যাডুইনকে। অ্যাডুইন মহাশয় তক্ষুনি এগিয়ে গেলেন টেস্ট টিউবের দিকে। টেস্ট টিউবের গায়ে লেগে থাকা সুইচগুলোতে একে একে চাপতেই সিট খেয়াল করলো টেস্ট টিউবের পানিগুলো কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। সিট বুঝলো তার হাতে আর বেশি সময় নেই। সে আবার গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো। মুগ্ধ ঘর ছেড়ে বেরিয়ে যেতে লাগলেই সে আচমকা পেছন থেকে চেঁচিয়ে উঠল, মনস্টার, তুই মানিস বা না মানিস, এই প্রথম তোর ভোগে তোর ভাগ বসানোর আগে কেউ ভাগ বসিয়েছে।
এই আমি অধিপতি দেখিয়েছি তোর ওর ভেতর। মরার আগে না হয় ওইটুকুন ভুলে গেলাম। এই আফসোস তোর সারা জীবন থাকলো। থমকায় মুগ্ধের পা যুগল, চোয়ালে ফুটলো কটমটিয়ে। হাত দুটো কেমন মুষ্টিবদ্ধ হয়ে গেল আচমকা। কপালের রগগুলো দপদপিয়ে জ্বলে উঠল যেন। নির্দয় মানব এক হাতে নিজের ঘাটটা ডলতে ডলতে অ্যাডুইনের উদ্দেশ্যে গর্জে বলল, টেম্পারেচার বাড়া, সেদ্ধ কর জানোয়ারটার বাচ্চাকে। এদিকে পেছন থেকে সিট তখনও চেঁচাচ্ছে, ও হো, জলে জলে। তোর ভোগ করার আগে আমি ভোগ করে নিলাম, তাই জ্বলছে তাই না? চলবে। আগামী পর্বতে আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।